হ্যালো স্টুডেন্টস, আজ আমাদের টপিক হচ্ছে এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2025-26, পেজ 354। এটা ইংলিশের সেট। প্রথমেই আছে কি সিন। সামি হোপড দ্যাট উইথ দিস লেটার হিজ ফাদার উড বি মেড টু সি হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে। সামি আশা করেছিল যে তার বাবা হয়তো এটা দেখবে যে কেন সে আজকে স্কুলটা অ্যাভয়েড করছে, মানে স্কুলে যাচ্ছে না। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। কিন্তু বাবার আচরণ একটা অপ্রত্যাশিত দিক নিল। হি প্রপোজ টু সেন্ড আ লেটার উইথ সামি টু দ্য হেডমাস্টার। বাবা একটা লেটার লিখলো স্বামীর, সেই লেটারটা বা সেই চিঠিটা স্বামীর সাথে পাঠাবে। কার কাছে? না, হেডমাস্টারের কাছে, স্বামীকে দিয়ে পাঠাবে। নো অ্যামাউন্ট টু প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ। কিন্তু স্বামীর কোনো রকম প্রতিবাদী তার বাবার কি পরিবর্তন করতে পারলো না? তার বাবার মাইন্ড অর্থাৎ মন পরিবর্তন করতে পারলো না। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, ফাদার হ্যাড কম্পোজড আ লং লেটার টু দ্য হেডমাস্টার। স্বামী যতক্ষণে রেডি হলো স্কুলে যাওয়ার জন্য, ততক্ষণে বাবা একটা লম্বা লেটার লিখে ফেলেছে হেডমাস্টারকে পাঠাবার জন্য। হি পুট ইট অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট। এরপরে বাবা কি করে? সেই চিঠিটা খামের মধ্যে রাখে এবং সেটাকে সিল করে দেয়। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। স্বামী জিজ্ঞাসা করে চিন্তার সাথে যে কি লিখেছো তুমি বাবা? নাথিং ফর ইউ, গিভ ইট টু ইয়োর হেডমাস্টার অ্যান্ড গো টু ইয়োর ক্লাস। তো ওর বাবা কি বলছে স্বামীকে, তোমার জন্য কিছু লিখিনি, তুমি শুধু এটা হেডমাস্টারকে দিয়ে দিয়ে তোমার ক্লাসে চলে যেও। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? তাহলে তুমি কি আমাদের টিচার স্যামুয়েলের ব্যাপারে অনেক কিছু লিখেছো এই লেটারে? ইয়েস, প্লেন্টি অফ থিংস। হ্যাঁ, অনেক কিছু। হোয়াট হ্যাজ ই ডান ফাদার? কেন বাবা? স্যামুয়েল টিচার আবার কি করেছেন? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, গিভ ইট টু ইয়োর হেডমাস্টার। সব কিছু এই লেটারে আছে, তুমি শুধু এটা গিয়ে হেডমাস্টারকে দিয়ে দিও। তার বাবা বলল। Sammy went to school feeling that he was the worst boy on earth. His conscience bothered him. স্বামী স্কুলে চলে গেল এই ভাবতে ভাবতে যে সে হয়তো এই পৃথিবীর সব থেকে বাজে ছেলে। এইরকম নানা রকম এই বিবেক তাকে বিরক্ত করতে শুরু করলো। কনসাইন্স অর্থাৎ বিবেক। হি ওয়াজ নট অ্যাট অল সিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। স্বামী এই ব্যাপারেও নিশ্চিত ছিল না যে এই স্যামুয়েল সম্বন্ধে তার বর্ণনা সঠিক কিনা। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড ইমাজিনড। স্বামী অনুভব করলো যেন সে গুলিয়ে ফেলেছে বা মিশিয়ে ফেলেছে আসলের সাথে বাস্তবের সাথে কল্পনাটাকে। স্বামী স্টপেড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্বামী রাস্তার এক সাইডে দাঁড়ালো তার মনস্থির করতে তার টিচার স্যামুয়েলের ব্যাপারে। স্যামুয়েল ওয়াজ নট সাচ আ ব্যাড ম্যান আফটার অল। স্যামুয়েল অত খারাপ লোক নয় আদেও। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স। ব্যক্তিগতভাবে বলতে গেলে সে অনেক ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ অন্যান্য টিচার্সদের তুলনায়। স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড আ স্পেশাল রিগার্ড ফর হিম। স্বামী এটাও অনুভব করতো যে স্যামুয়েলের তার প্রতি যেন একটা বিশেষ ভালোবাসা ছিল। স্বামী সেট ওয়াজ ডিজি উইথ কনফিউশন। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। স্বামীর মাথা ঝিমঝিম করতে লাগলো কনফিউশনে। সে কি করবে না ভেবে পেল না। সে ডিসাইড করতে পারলো না যে তার টিচার স্যামুয়েল আদৌ এই সমস্ত অভিযোগের যুক্ত কিনা যেটা তার বিরুদ্ধে এই লেটারে লেখা হয়েছে। দ্য মোর হি থট অফ স্যামুয়েল দ্য মোর স্বামী গ্রিপ্ট ফর হিম। যত বেশি সে স্যামুয়েলের ব্যাপারে ভাবতে লাগলো তত বেশি তার দুঃখ বোধ হতে লাগলো। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন মাউস্টাচে, আনসেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট ফিল্ড স্বামীনাথন উইথ সরো। স্যামুয়েলের কালো মুখ, তার সরু গোঁফ, তার নাকামানো দাড়ি, তার ইয়েলো কোট, যত বেশি স্বামীনাথনের মনে পড়ছিল তত বেশি তার দুঃখ বোধ হচ্ছিল। এরপরে আসছে আমাদের এমসিকিউ। ফাদার্স বিহেভিয়ার টুক আ টার্ন। বাবার আচরণ নিয়েছিল একটা কি অপ্রত্যাশিত দিক, আনএক্সপেক্টেডলি হবে অপশন 4। বি, ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার অপশন 3 হবে লেটার। বাবা ডিসাইড করেছিল হেডমাস্টারকে একটা লেটার পাঠাবে। সি এর কোয়েশ্চেন, হোয়াইল গোয়িং টু স্কুল স্বামী ওয়াজ বদার্ড বাই। যখন স্কুলে যাচ্ছিল স্বামী কিসের দ্বারা বিরক্ত হচ্ছিল? তার নিজের বিবেক। অপশন 1 হবে কনসাইন্স। ডি, দ্য মাউস্টাচে অফ স্যামুয়েল ওয়াজ। স্যামুয়েলের গোঁফ কীরকম ছিল? থিন হবে, পাতলা বা সরু। দ্য কালার অফ স্যামুয়েলস কোট ওয়াজ। স্যামুয়েলের কোটের কালার কীরকম বলা হয়েছে? ইয়েলো কালার, অপশন 4। কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ইনফরমেশন। ফাদার হ্যাড কম্পোজড অ্যাজ।
ফাদার হ্যাড কম্পোজড কী হবে, আ লং লেটার টু দ্য হেডমাস্টার, একটা লম্বা চিঠি লিখেছিল হেডমাস্টারকে উদ্দেশ্য করে। স্যামুয়েল ওয়েন্ট টু স্কুল ফিলিং, স্যামুয়েল স্কুলে যাচ্ছিল কি ভাবতে ভাবতে, এখানে কি লিখতে হবে শূন্যস্থানে, দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, দ্যাট থেকে আর্থ পর্যন্ত, যে সে এই পৃথিবীর সব থেকে বাজে ছেলে। নেক্সট বলেছে পার্সোনালি স্যামুয়েল ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি, ব্যক্তিগতভাবে স্যামুয়েল অনেক বেশি ফ্রেন্ডলি, কাদের থেকে, দেন দ্য আদার টিচার্স, অন্যান্য টিচারদের থেকে, এইটা লিখতে হবে, দেন দ্য আদার টিচার্স। এরপরে ট্রু ফলস আছে সাপোর্টিং স্টেটমেন্ট। নাম্বার 1, ফাদার প্রপোজ টু সেন্ড আ লেটার থ্রু রেজিস্টার্ড পোস্ট, বাবা কি পোস্টের মাধ্যমে লেটার পাঠাবে বলে ঠিক করেছিল, এটা ফলস হবে, পোস্টের মাধ্যমে নয়। এই সাপোর্টিং স্টেটমেন্ট দিলেই হবে, এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, সব কিছু লেটারে লেখা আছে, এটা শুধু তোমার হেডমাস্টারকে দিয়ে দিও। তাহলে তোমার হেডমাস্টার মানে কার, স্বামীর, তাহলে স্বামীকেই বলেছিল নিশ্চয়ই, তাহলে এই সাপোর্টিং স্টেটমেন্টটা লিখতে হবে। নেক্সট, স্বামী স্টপেড অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, স্বামী সেই নদীর ধারে দাঁড়ালো তার মনস্থির করতে স্যামুয়েলের ব্যাপারে। নদীর ধারে দাঁড়ায়নি, এরাও ফলস হবে, কোথায় দাঁড়িয়েছিল, রোড সাইডে, রাস্তার ধারে, এটা এখান থেকে হবে স্বামী থেকে স্যামুয়েল পর্যন্ত। স্বামী স্টপেড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, সে রাস্তার ধারে দাঁড়িয়েছিল স্যামুয়েলের ব্যাপারে মনস্থির করতে। নেক্সট পোয়েম আছে মাই ওন ট্রু ফ্যামিলি থেকে। ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওক উড, আই ওয়াজ লুকিং ফর আ স্ট্যাগ, একবার আমি ওক গাছের জঙ্গলে প্রবেশ করেছিলাম হরিণের খোঁজ করতে করতে। আই মেড অ্যান ওল্ড উইমেন দেয়ার, অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ, সেখানে আমার দেখা হয় একজন বৃদ্ধ মহিলার সাথে, যার অবস্থা প্রায় জীর্ণ শীর্ণ, হাতে একটা লাঠি নিয়ে, পরনে একটা ছেঁড়া খোড়া কাপড় এরকম। শি সেড আই হ্যাভ ইউর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, সেই বৃদ্ধ মহিলা কবিকে বলে, পোয়েটকে বলেছিল যে আমার এই ছোট্ট ব্যাগে তোমার জন্য কিছু সিক্রেট আছে, রহস্য লুকিয়ে আছে। দেন শি বিগ্যান টু ক্যাকল অ্যান্ড আই বিগ্যান টু কোয়েক, তো এই কথা বলার পরে সেই বৃদ্ধ মহিলা অদ্ভুতভাবে হাসতে শুরু করলো এবং আমি কাঁপতে শুরু করলাম। সি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক, সে এই বলে খুলল তার ছোট্ট ব্যাগটি এবং আমি দুবার করে জেগে উঠলাম, দুবার করে আমার জাগরণ ঘটলো যেন মনে হলো। সারাউন্ডেড বাই আ স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু আ স্টিক, আমি সেখানে দাঁড়িয়েছিলাম একটা খুঁটিতে বাঁধা অবস্থায়, একটা স্টেক অর্থাৎ খুঁটি, স্টেকে বাঁধা অবস্থায়, এবং আমার দিকে কারা ঘেরাও করে আছে, একদল উপজাতি আমার দিকে তাকিয়ে রয়েছে, ঘেরাও করে রয়েছে আমাকে। দে সেড উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, উই আর চপ ডাউন, উই আর টর্ন আপ অ্যান্ড ইউ ডোন্ট ব্লিক অ্যান আই, বলছে তারা মানে কারা, এই ওক গাছগুলো, তাহলে এই ট্রাইব বলতে এখানে ওক গাছেদেরকেই বলা হয়েছে, উপজাতি বলতে এখানে ওক গাছেদের বলা হয়েছে। তো গাছেরা কি বলছে, আমরা হলাম ওক গাছেরা, তোমার নিজের ফ্যামিলি, যখন আমাদেরকে কেটে ফেলা হয়, ছিঁড়ে ফেলা হয় বা উপড়ে ফেলা হয় মাটি থেকে, তোমরা চোখের পাতা পর্যন্ত ফেলো না। হোয়েনএভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড, সোয়ার নাও ইউ উইল প্ল্যান টু, যখনই তুমি দেখবে যে একটা ওক গাছকে কেটে ফেলা হচ্ছে, তখনই তুমি শপথ নেবে যে তুমি এই একটা গাছের বদলে আরও 2টো গাছ বসাবে। আনলেস ইউ সোয়ার, দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস ওয়্যার ইউ ওয়্যার বর্ন বাট নেভার গ্রিউ, এবং এই ওক গাছের শিকড়ের মধ্যে তোমাকে গেঁথে দেওয়া হবে, সেখানে তুমি জন্ম নেবে ঠিক কথা, কিন্তু কখনো বেড়ে উঠতে পারবে না। দিস ওয়াজ মাই ড্রিম বেনিথ দ্য বাউজ, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, এই সবটাই ছিল আমার একটা স্বপ্ন ওক গাছেদেরকে নিয়ে, যেটা আমি ওক গাছের তলায় দাঁড়িয়ে দেখেছিলাম। এই স্বপ্ন আমাকে বদলে দিয়েছিল। When I came out of the wood back to human company, my walk was the walk of a human child, but my heart was a tree. যখন আমি বেরিয়ে আসি ওক গাছের জঙ্গল থেকে মানুষের সঙ্গতে, তখন আমার হাঁটাটা হয়ে গিয়েছিল একটা মানুষের শিশুর মতো, এবং আমার হৃদয়টা ছিল একটা গাছের। এমসিকিউ কি বলেছে, ক্রিপিং ইন এ নৌকুর দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর, অপশান সি হবে আ স্ট্যাগ, একটা ওক গাছের জঙ্গলে প্রবেশ করে কবি খোঁজ করছিলেন কিসের, একটা হরিণের। নাম্বার 2, দ্য ওল্ড উইমেন দ্য পোয়েট মেট ওয়াজ আনস্টেডি, এখানে অপশান সি হবে আনস্টেডি। নাম্বার 3, হোয়েন এভার অ্যান ওক ট্রি ইজ ফেল্ড, দ্য নাম্বার অফ ট্রিজ দ্য পোয়েট মাস্ট প্ল্যান, যখনই একটা ওক গাছে কেটে ফেলা হবে, কবিকে আরও সেই একটা গাছের বদলে কটা গাছ বসাতে হবে, 2টো। অপশান এ হবে 2।
For when the poet came out of the oak wood, his work was that of a যখন কবি ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে আসে তখন তার হাঁটাটা কিসের মতো হয়ে যায়? একটা মানুষের শিশুর মতো, হিউম্যান চাইল্ড, অপশন এ হবে। নেক্সট বলেছে হোয়াট ওয়াজ দ্য ড্রিম অফ দ্য পোয়েট বিনিথ দ্য বাউস? কবি কী স্বপ্ন দেখেছিলেন ওক গাছের তলায় দাঁড়িয়ে? তাহলে এটার অ্যান্সার কী হবে? The dream of the poet beneath the boughs was that the poet was tied to a stake and surrounded by a staring tribe of oak trees who identified themselves as his own true family. এই যে স্বপ্ন কবি ওক গাছের তলায় দাঁড়িয়ে দেখেছিল, কি না কবিকে বাঁধা হয়েছিল একটা খুঁটির সাথে এবং তাকে ঘেরাও করেছিল ওক গাছেরা একটা তাকিয়ে থাকা উপজাতি দলের মতো, who identified themselves as his own true family, এবং যারা নিজের পরিচয় দিয়েছিল কবির কাছে যে এই গাছেরাই তার সত্যিকারের ফ্যামিলি। নাম্বার 2 এর কোয়েশ্চেন বলেছে কি হোয়াট কুড মেক দ্য পোয়েট ডাই? কবি কি কারণে মানে কবিকে কি মেরে ফেলবে, কোন জিনিস বা কারা মেরে ফেলবে বলেছিল। Number 2 এর answer, in my own true family poem, the poet is threatened with death by the oak trees if he does not make a sawyer to protect the oak trees. এই মাই ওন ট্রু ফ্যামিলি পোয়েমে কবিকে ভয় দেখানো হয়েছিল, থ্রেটেন মানে ভয় দেখানো, কি দিয়ে? মৃত্যু দিয়ে, বা মৃত্যুর ভয় দেখানো হয়েছিল ওক গাছেদের দ্বারা যদি সে শপথ না নেয় ওক গাছেদেরকে রক্ষা করার, প্রোটেক্ট করার, তাহলে তাকে মেরে ফেলার ভয় দেখিয়েছিল ওক গাছেরা। এরপরে বলা হয়েছে আনসিন। ITI Kharagpur's Mechanical Engineering Department has unveiled a robot that can identify plants with diseases and apply pesticides in farms. ITI Kharagpur Mechanical Engineering Department আবিষ্কার করেছিল বা বার করেছিল একটা রোবট, যেটা কি করবে? গাছেদেরকে আইডেন্টিফাই করবে, সেই সমস্ত গাছেদেরকে যে সমস্ত গাছেদের রোগ হয়েছে, এবং এই রোবট আরও কি করবে? ফার্মগুলোতে কীটনাশক ছড়াতে সাহায্য করবে। দ্য টিম হ্যাড আর্লিয়ার ডেভেলপড আ রেলওয়ে ট্র্যাক ইন্সপেকশন রোবট। এই টিমটাই আইটিআই খড়গপুরের যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে টিমটা সেই টিমটা আগেও একটা রোবট বের করেছিল রেলওয়ে ট্র্যাক পরিদর্শনের জন্য। Apart from preventing crop losses, thereby enhancing yield, the Union Ministry of Electronics and Information Technology funded project also aims to reduce farmers' health risk from manual pesticide spraying. এই যে শস্যের ক্ষতি হওয়াকে আটকাবে, উৎপাদন বাড়াবে, ফসলের উৎপাদন বা শস্যের উৎপাদন বাড়াবে। ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির মিনিস্ট্রি এই বিষয়ে বা এই প্রজেক্টকে ফান্ড দিয়েছিল এই উদ্দেশ্য নিয়ে যে এর ফলে কৃষকদের স্বাস্থ্যের ঝুঁকি অনেকটা কমবে, মানে তাদেরকে নিজে থেকে আর কীটনাশক ছড়িয়ে অসুস্থ হয়ে পড়তে হবে না এই রোবট আবিষ্কারের পর। সেই জন্য এই মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ফান্ড দিয়েছিল এই প্রজেক্টকে, যাতে এই রোবটটাই হচ্ছে তোমার কীটনাশক স্প্রে করে দেবে ফার্মগুলোতে। Dilip Kumar Pratihar and his team of PhD project students, including Pradeep Nahak and Atanu Jana, have developed the semi-automatic track mobile manipulator cum agricultural robotic system that has secured an Indian patent for this intelligent system. এই যে টিমটা ছিল দিলীপ কুমার প্রতিহার এবং তার টিম পিএইচডি টিম এবং প্রজেক্ট স্টুডেন্টসরা মিলে, এদের মধ্যে কারা ছিল? প্রদীপ নাহাক এবং অতনু জানা। এরা ডেভেলপ করেছিল মানে বিকাশ ঘটিয়েছিল এই রোবট সিস্টেমের নাম দিয়েছে কি? সেমি অটোমেটিক ট্র্যাকড মোবাইল ম্যানিপুলেটর কাম এগ্রিকালচারাল রোবোটিক সিস্টেম। এর বিকাশ ঘটিয়েছিল এই রোবোটিক সিস্টেমের এই টিমটা মিলে। কিসের জন্য না? ভারতের একটা বিশেষ সুবিধার জন্য এইরকম একটা কৃত্রিম যে বুদ্ধিমত্তার ব্যবস্থা, ইন্টেলিজেন্ট সিস্টেম, এই সিস্টেমের সুবিধার জন্য। দ্য কনসেপ্ট ওয়াজ ইনিশিয়ালি ইন্ট্রোডিউসড বাই প্রতিহার। এই যে রোবট সিস্টেমের যে ধারণাটা, এটা প্রথমে ইন্ট্রোডিউস করায় কে? প্রথমে বলে হচ্ছে প্রতিহার বলে যে ছেলেটার নাম দেওয়া হয়েছে প্রতিহার। কোথায় বলেছিল? সিডিএসই কলকাতাতে একটা সেমিনারটার নামও দিয়েছে ট্রেন্ডস অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ আইসিটি ইন এগ্রিকালচার, TRSCT। কত সালে? 2018।
এই সালে সেমিনার হয়েছিল এবং এই সালেই সেমিনারে প্রথম ইন্ট্রোডিউস করিয়েছিল এই রোবট সিস্টেমের কথাটাকে প্রতিহার। আফটার রিসিভিং দ্য ফান্ডিং দ্য ফলোয়িং ইয়ার আ পেটেন্ট ওয়াজ ফাইলড ইন 2019। এরপরে ফান্ড পেয়ে যাওয়ার পরের বছরেই 2019 সালে একটা বিশেষ অধিকার এদেরকে দেওয়া হয়, এই রোবোটিক সিস্টেমের জন্য ফাইল করা হয়, বাট ওয়াজ ফাইনালি গ্র্যান্টেড ইন 2024। কিন্তু এটা ফাইনালি অনুমোদিত হয় বা সম্মতি পায় 2024 সালে। এটা কোথায় পাবলিশ করা হয়েছিল? দ্য টাইমস অফ ইন্ডিয়া নিউজ পেপারে 17 মে 2025। এমসিকিউ বলেছে কি, দ্য ডিপার্টমেন্ট হুইচ হ্যাজ আনভেলড আ রোবট ইজ, কোন ডিপার্টমেন্ট একটা রোবটের আবিষ্কার করেছিল? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, অপশান সি হবে। নাম্বার 2, দ্য আইটিআই কনসার্ন ইজ সিচুয়েটেড অ্যাট, এই আইটিআই কনসার্ন কোথায় অবস্থিত ছিল? খড়গপুরে, অপশান ডি হবে। নাম্বার 3, দ্য টেকনোলজি বাউন্ডেড প্রজেক্ট এমস টু, এই টেকনোলজির উদ্দেশ্য কী ছিল? সি, অপশান সি হবে, টু রিডিউস ফার্মার্স হেলথ রিস্ক ফ্রম ম্যানুয়াল পেস্টিসাইড। কীটনাশক নিজেদের হাত থেকে দিতে হবে না, ছড়াতে হবে না, ফলে ফার্মারদের স্বাস্থ্যের ঝুঁকি অনেকটা কমবে, অপশান সি। কোয়েশ্চেন নাম্বার 4, দ্য টিম ওয়াজ হেডেড বাই, এই টিমের হেড কে ছিল? অপশান ডি হবে, দিলীপ কুমার প্রতিহার। কোয়েশ্চেন নাম্বার 5, ন্যাশনাল সেমিনার ওয়াজ হেল্ড ইন, ন্যাশনাল সেমিনার কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কলকাতাতে, অপশান সি। দ্য প্রজেক্ট ফাইনালি সিকিউর দ্য পেটেন্ট ইন দ্য ইয়ার, এই প্রজেক্টটা যে অধিকার পেয়েছিল পেটেন্ট, তো সেটা কত সালে পেয়েছিল? এই প্রজেক্টটা সিকিউর করা হয়েছিল কত সালে? 2024 সালে। ফাইনালি বলেছে, তাহলে ফাইনালি 2024 সালেই হয়েছিল গ্র্যান্টেড এটা। ট্রু ফলস সাপোর্টিং স্টেটমেন্ট, আইটিআই খড়গপুর's mechanical engineering department has unveiled a robot that can identify plant with disease and apply pesticides in farm. আইটিআই খড়গপুর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট একটা রোবটের আবিষ্কার করেছিল যেটা গাছেদের আইডেন্টিফাই করতে পারবে যে গাছের রোগ হয়েছে এবং কীটনাশক ছড়াতেও সাহায্য করবে এই রোবট সিস্টেম। তাহলে এটা ট্রু হবে। এর সাপোর্টিং স্টেটমেন্ট কোথায় বলা আছে? আইটিআই খড়গপুর থেকে পুরো ফার্মস অব্দি লিখতে হবে। আইটিআই খড়গপুর's mechanical engineering department has unveiled a robot that can identify plants with disease and apply pesticides in farms. এটা B1 এর সাপোর্টিং স্টেটমেন্ট। নেক্সট B2, দ্য টিম অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট হ্যাজ ডেভেলপড অ্যান ইন্টেলিজেন্ট রোবোটিক সিস্টেম। এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে ডিপার্টমেন্ট, এরা ডেভেলপ করেছিল একটা ইন্টেলিজেন্ট রোবোটিক সিস্টেম। এটা ট্রু হবে। এটা কোথায় বলেছে? টিমের নাম এখান থেকে দেওয়া হয়েছে, দিলীপ কুমার প্রতিহার থেকে লিখতে হবে। অ্যান্ড হিজ টিম অফ পিএইচডি অ্যান্ড প্রজেক্ট স্টুডেন্টস ইনক্লুডিং প্রদীপ নায়ক, অতনু জানা হ্যাভ ডেভেলপড দ্য সেমি অটোমেটিক ট্র্যাক মোবাইল ম্যানিপুলেটর কাম এগ্রিকালচারাল রোবোটিক সিস্টেম দ্যাট হ্যাজ সিকিউরড অ্যান ইন্ডিয়ান পেটেন্ট ফর দিস ইন্টেলিজেন্ট সিস্টেম অবধি লিখতে হবে, B2 এর সাপোর্টিং স্টেটমেন্ট। Next, number 3, a national seminar was held relating to robotic system in 2025. একটা ন্যাশনাল সেমিনার আয়োজিত হয়েছিল 2025-এর রোবোটিক সিস্টেম নিয়ে। এটা ফলস হবে, 2025-এ নয়, সেমিনার 2018 সালে হয়েছিল। তাহলে এটা কোথায় আছে? দ্য কনসেপ্ট থেকে লিখতে হবে TRA-CT পর্যন্ত। এটা B3 এর সাপোর্টিং স্টেটমেন্ট। দ্য কনসেপ্ট ওয়াজ ইনিশিয়ালি ইন্ট্রোডিউসড বাই প্রতিহার অ্যাট CDSE কলকাতা ন্যাশনাল সেমিনার ইন 2018, টাইটেল ট্রেন্ডস অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ ICT ইন এগ্রিকালচার, TRA-CT। দ্য কনসেপ্ট থেকে TRA-CT পর্যন্ত B3 এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে। এরপরে কোয়েশ্চেন অ্যান্সার। হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য রোবট আনভেলড বাই দ্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের রোবটের ফাংশন কী ছিল? এটা তো ওই একই অ্যান্সার হবে, যেটা B1-এ হয়েছিল, এটাই C1-এরও হবে। আইটিআই খড়গপুর থেকে ফার্মস অব্দি লিখতে হবে। আইটিআই খড়গপুর's mechanical engineering department has unveiled a robot that can identify plants with disease and apply pesticides in farms. Next, number 2, who have developed the semi-automatic tracked mobile manipulator cum agricultural robotic system? কারা ডেভেলপ করেছিল ম্যানিপুলেটর কাম এগ্রিকালচারাল রোবোটিক সিস্টেমকে? এটা দিলীপ কুমার প্রতিহার থেকে ইন্টেলিজেন্ট সিস্টেম অবধি লিখতে হবে, C2 এর অ্যান্সার এটা। দিলীপ কুমার প্রতিহার অ্যান্ড হিজ টিম অফ PhD প্রজেক্ট স্টুডেন্ট ইনক্লুডিং
Pradeep Nayak and Totonu Jana have developed the semi-automatic track mobile manipulator cum agricultural robotic system that has secured an Indian patent for this intelligent system. এরা C2 এর সাপোর্টিং স্টেটমেন্ট। নেক্সট বলেছে 3 where did দিলীপ কুমার প্রতিহার initially introduce the concept of the intelligent system related to robot? দিলীপ কুমার প্রতিহার এই রোবটের ব্যাপারে বা রোবট সিস্টেমের ব্যাপারে কোথায় ইন্ট্রোডিউস করেছিল প্রথম? তাহলে এটা এখান থেকে লিখতে হবে, দ্য কনসেপ্ট থেকে TRACT পর্যন্ত C3 এর অ্যান্সার হবে। The concept was initially introduced by Pratihar at a CDSE Kolkata National Seminar in 2018 titled Trends and Applications of ICT in Agriculture, TRACT. Next বলেছে question number 4, when was the patent of intelligent robotic system filed? এই যে ইন্টেলিজেন্ট রোবোটিক সিস্টেমের যে সুবিধা বা অধিকার দেওয়া হয়েছিল এই টিমটাকে, সেটা কবে ফাইল করা হয়েছিল? 2019 সালে হবে। এটা প্রথমে এখান থেকে লিখতে হবে দা থেকে রোবোটিক সিস্টেম পর্যন্ত। দ্য পেটেন্ট অফ ইন্টেলিজেন্ট রোবোটিক সিস্টেম লিখে এইটা লিখে দিতে হবে ওয়াজ ফাইলড ইন 2019 লিখে ফুল স্টপ। 2019 সালে এটা ফাইল করা হয়েছিল। এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কি আছে? হোয়েন উই উইশ হবে এটা, টু অনার সামবডি উই ইউজুয়ালি অ্যাডমায়ার হিম। যখন আমরা চাই কাউকে সম্মান করতে তাহলে তখন আমরা তার সাধারণত প্রশংসা করি। দিস ডাজ নট মিন দ্যাট দ্য পার্সন হ্যাজ অনলি ভার্চুস নট নো অ্যান্ড নো ভাইসেস। কিন্তু এর মানে এটা নয় যে তার মধ্যে শুধুমাত্র গুণ রয়েছে, কোনো রকম পাপ নেই তার মধ্যে। তাহলে এটা লিখতে হবে সিম্পল প্রেজেন্ট টেন্সে, প্রথমে উইশ, তারপরে অ্যাডমায়ার, তারপরে ডাস। Next, article preposition. Heart health is a growing concern for young beating hearts. They should take care to conquer hypertension. হার্টের স্বাস্থ্য বর্তমানে একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, বা এই চিন্তা বাড়ছে দিনের পর দিন। ইয়াং লোকেদের জন্য বা তাদের হার্টসের জন্য তাদেরও যত্ন নেওয়া উচিত এই হাইপার টেনশনকে জয় করবার জন্য। অল ডে লং দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস। লোফের নাউন ফর্ম লিখতে হবে। এটা ন্যারেশন চেঞ্জ বলেছে। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউর কাইট। তারপর এটা কমপ্লেক্স করতে বলেছে। দ্য পিপল ওয়ার টু স্টার্ন টু স্পিক ইন দ্য বিগনিং। তাহলে অ্যান্সার দেখা যাক। অল ডে লং দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস, লোফের নাউন ফর্ম এভাবে লিখতে হবে যাতে নাউন হিসেবে ব্যবহার হয় সেন্টেন্সে। তাহলে অল ডে লং দ্য ক্যাট, ভার্ব এনেছি এনজয়েস, আর এই লোভ দিয়ে দিয়েছি মানেই নাউন হয়ে গেছে। অ্যাবাউট দ্য হাউস, সারাদিন ধরে বিড়াল এনজয় করে বাড়িতে ঘোরাঘুরি করা। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকাম অফ ইউর কাইট, কে বলেছে এখানে দেওয়া নেই, শুধু এইটুকুই দেওয়া আছে। তাহলে এখানে আমি হিও লিখতে পারি, শিও লিখতে পারি। যেহেতু এটা ইন্টারোগেটিভ তাহলে আক্স লিখেছি, হি অর শি আক্সড। ডু দিয়ে কোয়েশ্চেন করেছে, মাঝখানে ইফ দিয়েছি, তাই তুমিগুলোকে সব আমি করে দিয়েছি, আই। যেহেতু এটা প্রেজেন্ট পাস্ট টেন্স, ওয়ান্ট আর টু দুটোই প্রেজেন্ট টেন্স, তাহলে এটাও পাস্ট টেন্স হবে ওয়ান্টেড। টু নো হোয়াট, তারপরে বিকেম আছে পাস্ট টেন্স, আক্সড পাস্ট টেন্স, দুদিকেই পাস্ট টেন্স থাকলে কি আসে, হ্যাড আর থার্ড ফর্ম। তাহলে হ্যাড দিয়ে বিকেমের থার্ড ফর্ম কি, বিকাম। অফ, যেহেতু আমি আমার কথা বলছি, তাহলে যেহেতু সে আমাকে জিজ্ঞাসা করছে, তাহলে তোমার কাইটটা কার কাইট হয়ে যাবে, কার ঘুড়ি, আমার ঘুড়ি, তাহলে অফ মাই কাইট। হি অর সি আস্কড ইফ আই ওয়ান্টেড টু নো হোয়াট হ্যাড বিকাম অফ মাই কাইট। নেক্সট নাম্বার 3, কমপ্লেক্স করতে বলেছে। দ্য পিপল ওয়ার টু স্টার্ট টু স্পিক ইন দ্য বিগনিং, টার্ন ইট ইন্টু কমপ্লেক্স। টু আর টুকে জটিল বাক্য করা কীভাবে, টু এর জায়গায় শো আর এই টু এর জায়গায় দ্যাট বসে, তারপরে সাবজেক্ট, তারপরে ক্যান নট বা কুড নট, সাবজেক্ট অনুযায়ী কুড নট বসবে। দ্য পিপল ওয়ার সো স্টান্ড দ্যাট দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং, যেহেতু এটা পাস্ট টেন্স ওয়্যার তাই এখানেও কুড নট বসবে। যদি এটা অ্যামিজার মানে প্রেজেন্ট টেন্স থাকতো তাহলে এখানে ক্যান নট হতো। আর পিপল অনুযায়ী বসেছে সাবজেক্ট তারা, দে। দ্য পিপল ওয়ার সো স্টান্ড দ্যাট দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং, লোকেরা এতটাই হতচকিত হয়ে গিয়েছিল যে তারা প্রথমে কথাই বলতে পারছিল না। এরপরে কি বলেছে, ফ্রেজাল ভার্ব। টলারেট মানে সহ্য করা, এটা হবে পুট আপ উইথ। হেট মানে ঘৃণা করা, এটা হবে লুক ডাউন আপন। হার্ম মানে ক্ষতি করা, এটা হবে অ্যাক্ট আপন। এরপরে একই মানের ওয়ার্ড আনসিন থেকে খুঁজে লিখতে হবে, এগুলো সিনোনিম 6 নম্বরের 1।
A machine that can perform the action of a person which operates automatically or is controlled by a computer. এমন একটা মেশিন যেটা কম্পিউটার কন্ট্রোল করতে পারে বা অটোমেটিক্যালি কাজ করে একটা ব্যক্তির মতোই, এটাকে রোবট বলে। আরও বিওটি। নাম্বার 2, কেমিক্যাল সাবস্ট্যান্সেস আর ইউজ টু কিল পেটস, স্পেশালি ইনসেক্ট। কেমিক্যাল উপাদান যেটা সাধারণত কীট পতঙ্গদের মারার জন্য ব্যবহার করা হয়, এটাকে পেস্টিসাইড বলে, কীটনাশক। PESTICIDES। An official document giving the holder the sole right to make, use or sell an invention and preventing others from copying it. একটা অফিসিয়াল ডকুমেন্ট দেওয়া হয় হোল্ডারকে, তাকে অধিকার দেওয়া হয় এতে সে জিনিসটা তৈরি করতে পারে, ব্যবহার করতে পারে বা সেল করতে পারে কখনো, এবং অন্য কাউকে আটকাতেও পারে যাতে অন্যরা কপি না করতে পারে তার সেই জিনিসটা। সেটাকে কি বলে? পেটেন্ট, মানে বিশেষ সুবিধা বা অধিকার, পেটেন্ট। এটা একটা অফিসিয়াল ডকুমেন্ট দেওয়া হয়। 4, ডান উইথ অর কন্ট্রোলড বাই দ্য হ্যান্ডস। কন্ট্রোল করা হয় হাত দ্বারা, এটাকে ম্যানুয়াল বলে, MANUAL। এরপরে রাইটিং সেকশন সি। প্রথমেই বলেছে প্যারাগ্রাফ 100 ওয়ার্ডসে লিখতে হবে। অ্যাবাউট দ্য লোকালিটি ইউ লিভ ইন, সেই লোকালিটি বা এলাকার ব্যাপারে প্যারাগ্রাফ লেখো, বা অঞ্চলের ব্যাপারে, যে অঞ্চলে বা যে এলাকায় তুমি বসবাস করো, এই সমস্ত পয়েন্টসগুলো দিয়ে প্যারাগ্রাফটি লিখতে হবে। প্যারাগ্রাফ অ্যাবাউট দ্য লোকালিটি আই লিভ ইন, এটা হচ্ছে সেই লোকালিটি বা এলাকা বা অঞ্চল নিয়ে একটা প্যারাগ্রাফ লেখো যেখানে তুমি বসবাস করো। তো বলেছে কি, আই রিসাইড ইন আ লোকালিটি নেমড বিল্লাপুর, আমি একটা লোকালিটিতে থাকি, সেটার নাম হচ্ছে বিল্লাপুর। দিস ইজ আ ভিলেজ আন্ডার কাশীপুর আলমপুর গ্রাম পঞ্চায়েত, এটা হচ্ছে একটা গ্রাম যেটা কাশীপুর আলমপুর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে। Our locality is a peaceful and lovely place. It is far away from the noise of the city. আমাদের যে লোকালিটি সেটা খুবই শান্তিপূর্ণ এবং সুন্দর জায়গা, এবং এটা শহরের যে সমস্ত নয়েজ, আওয়াজ বা শব্দ, এসবের থেকে অনেক দূরে অবস্থিত আমাদের এই লোকালিটি। In our village, population is not so big, probably 300 to 350 people are residing here. আমাদের যে গ্রাম, এখানে পপুলেশন বা জনসংখ্যা খুব একটা বেশি নয়। এখানে লোকেরা কতজন বসবাস করে? প্রায় 300 থেকে 350 জনের মতো। The people of our locality are hardworking and simple, mostly engaged in agriculture or as laborers in Billajur Private Limited Company, and some people are engaged as shopkeepers. এখানকার লোকেরা অনেক হার্ডওয়ার্কিং, পরিশ্রমী এবং সিম্পল মানে সহজ সরল মানুষ। এরা সব থেকে বেশি নিযুক্ত চাষবাসে কিংবা লেবার হিসেবে বিল্লাজুট প্রাইভেট কোম্পানিতে, এবং কিছু লোক নিযুক্ত দোকানদার হিসেবে, নিজস্ব দোকান টোকান রয়েছে এরকম। The natural beauty of this place, from green fields, crops to flowing rivers, is wonderful. এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ মাঠ থেকে শুরু করে, শস্য থেকে শুরু করে বয়ে চলা নদী পর্যন্ত, এগুলো সবই খুব আশ্চর্যজনক বা বিস্ময়ে ভরা। The air is also fresh as it is free from pollution. এছাড়া এখানের বাতাসও খুব ফ্রেশ, যেহেতু এই বাতাস মুক্ত দূষণ থেকে, এই বাতাস দূষণ মুক্ত, মানে এখানকার বাতাসে বেশি দূষণ নেই। বাট পাওয়ার কাটস ইন আওয়ার এরিয়া কজ ইনকনভেনিয়েন্স সামটাইমস ইন দ্য ইভিনিং। কিন্তু অনেক সময় পাওয়ার কাট অর্থাৎ লাইন চলে যায় বা ইলেকট্রিক চলে যায় আমাদের এরিয়াতে, যে কারণে সন্ধেবেলায় অসুবিধে দেখা দেয় মানুষের। এক্সেপ্ট দ্যাট এভরিথিং ইজ ফাইন হেয়ার, এটা ছাড়া সমস্ত কিছুই ভালো এখানে। আই ফিল লাকি টু লিভ ইন সাচ এ বিউটিফুল লোকালিটি ওয়্যার দ্য পিপল আর সিম্পল, ইনোসেন্ট, হার্ডওয়ার্কিং অ্যান্ড দিস প্লেস ইজ সারাউন্ডেড বাই দ্য নেচার। আমি খুবই লাকি অনুভব করি যে আমি এরকম একটা সুন্দর জায়গায় থাকি, বসবাস করি, যেখানকার মানুষেরা এত সহজ সরল, পরিশ্রমী, এবং এই জায়গাটাও পুরোপুরি ঘেরা আমাদের প্রকৃতি দিয়ে। তাহলে এটা হচ্ছে a paragraph about the locality I live in এর প্যারাগ্রাফ। এখানে স্টোরি রাইটিং বলেছে, কিসের না গ্রাসহপার আর অ্যান্টের, ঘাসফড়িং আর পিঁপড়ের গল্প, এই সমস্ত পয়েন্টসগুলো দিয়ে স্টোরি রাইটিং লিখতে হবে 100 ওয়ার্ডসে। স্টোরি রাইটিং, দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য অ্যান্ট, এটা হচ্ছে ঘাসফড়িং এবং পিঁপড়ের গল্প।
Once upon a time, there lived a grasshopper and an ant in a beautiful green grassy meadow. কোনো এক সময় বা একদা সেখানে বসবাস করত একটা ঘাস ফড়িং এবং একটি পিঁপড়ে একটা সুন্দর সবুজ ঘাসময় তৃণভূমিতে। দ্য গ্রাসহপার ওয়াজ ভেরি হ্যাপি অ্যান্ড মেরি মেকিং। ঘাস ফড়িংটা খুব হাসি খুশি থাকতো, আনন্দে থাকতো। থ্রু আউট দ্য সামার হি এনজয়স দ্য বিউটি অফ নেচার, সানরাইজ অ্যান্ড সিং সংস জয়ফুলি। পুরো গ্রীষ্মকাল ধরে সে এনজয় করত প্রকৃতির সৌন্দর্য, সূর্যের আলো এবং গান গাইতো খুব আনন্দের সাথে। হি ডাজ নট মেক এনি প্ল্যান হাউ টু সেভ ফুড ফর ব্যাড ডেজ অর উইন্টার সিজন। ঘাসফড়িং কোনো পরিকল্পনাই করতো না, কোনো প্ল্যানই করতো না যে সে কিভাবে তার খাবারগুলো সঞ্চয় করে রাখবে খারাপ দিনের জন্য বা শীতকালের জন্য। বাট দ্য অ্যান্ট ওয়াজ ভেরি হার্ড ওয়ার্কিং অ্যান্ড সিরিয়াস ফর সেভিং হিজ ফুডস ফর দ্য উইন্টার সিজন। কিন্তু পিঁপড়ে ছিল খুবই পরিশ্রমী এবং সিরিয়াস। কিসের জন্য? না তার খাবার সঞ্চয় করে রাখার জন্য, শীতকালের জন্য। When the grasshopper asks the ant, যখন ঘাসফড়িং পিঁপড়েকে জিজ্ঞাসা করে, Why are you working so hard? Take some rest and enjoy the nature. যখন ঘাসফড়িং পিঁপড়েকে জিজ্ঞাসা করে যে কেন তুমি এত কঠোর পরিশ্রম করছো, একটু বিশ্রাম নাও, প্রকৃতিকে এনজয় করো। Then the ant told the grasshopper, I'm working hard to save foods for the bad days. I think you should also do hard work to save foods for yourself for the winter season. তখন পিঁপড়েটা ঘাসফড়িংকে উত্তর দেয় যে আমি কঠোর পরিশ্রম করছি খারাপ দিনের জন্য খাবার সঞ্চয় করে রাখবো বলে। আমার মনে হয় যে তোমারও উচিত কঠোর পরিশ্রম করা, তোমার নিজের জন্য খাবার সঞ্চয় করে রাখা শীতকালের জন্য। But the grasshopper rejected the ant's good suggestion. কিন্তু ঘাসফড়িং কী করে? রিজেক্ট করে দেয় ওই পিঁপড়ের ভালো প্রস্তাবটিকে। After that, when the winter came, the grasshopper had to face difficulties as he did not save any food for those bad days. এরপরে যখন শীতকাল আসে তখন ঘাসফড়িংকে সমস্যার সম্মুখীন হতে হয়, যেহেতু সে কোনো খাবার সঞ্চয় করে রাখেনি আগে এই সমস্ত খারাপ দিনগুলোর জন্য। Then he sought the help of the ant for some foods, but the ant rejected the grasshopper. তারপরে সে পিঁপড়ের কাছে যায় খাবারের জন্য, কিন্তু পিঁপড়েটা রিজেক্ট করে দেয় গ্রাসহপারকে। At last the grasshopper realized his own fault. শেষ পর্যন্ত ঘাসফড়িং বুঝতে পারে তার নিজের ভুল। Moral, it's crucial to use your time thoughtfully. এটা খুবই গুরুত্বপূর্ণ যে তুমি তোমার টাইমকে থটফুলি মানে ভেবে চিন্তে কাজে লাগাও। এডিটোরিয়াল লেটার এটি কি নিয়ে? না তোমার লোকালিটিতে, তোমার এলাকাতে ডেঙ্গু ছড়িয়ে পড়ছে, সেই নিয়ে তোমার চিন্তা ব্যক্ত করো এডিটরের কাছে লেটার লিখে। তো এই সমস্ত পয়েন্টসগুলো দিয়ে লেটারটা লিখতে হবে। প্রথমেই টু দ্য এডিটর, তার নিচে নিউজ পেপারের নাম দ্য টেলিগ্রাফ, তার নিচে অ্যাড্রেস কলকাতা, তার নিচে পিনকোড কলকাতা 74001। সাবজেক্ট কি? দ্য আউটব্রেক অফ ডেঙ্গি ইন ইয়োর লোকালিটি। যে ডেটে লিখছি সেই ডেটটা দিতে হবে। রেসপেক্টেড স্যার অর ম্যাম, যে কোনো একটা লিখবো। থ্রু দ্য কলামস অফ ইয়োর এস্টিম ডেইলি আই উড লাইক টু এক্সপ্রেস মাই কনসার্ন টুয়ার্ডস দ্য অ্যালার্মিং আউটব্রেক অফ ডেঙ্গি ইন আওয়ার লোকালিটি বজবজ। আপনার এই নিউজ পেপারের মাধ্যমে আমি আপনাকে জানাচ্ছি, আমার চিন্তা ব্যক্ত করছি কী নিয়ে? না এই যে ডেঙ্গু ছড়িয়ে পড়ছে, ভয়াবহ ডেঙ্গু আমাদের এলাকা বজবজে, সেই নিয়ে। নাও ডেঙ্গি ইজ টেকিং আ হেভি টোল ইন আওয়ার লোকালিটি। এখন আমাদের এলাকাতে ডেঙ্গি চারিদিকে ছড়িয়ে পড়ছে খুব বিশালভাবে। দ্য রেসিডেন্টস অফ আওয়ার টেরিটরি স্কেটার গার্বেজ অর অফলস ইনডিসক্রিমিনেটলি হেয়ার অ্যান্ড দেয়ার দ্যাট হ্যাজ created ideal breeding places for mosquito. তো আমাদের এলাকার বাসিন্দারা কি করে? তারা যত্রতত্র আবর্জনা বা বাজে জিনিস এই সমস্তগুলো ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখে, জমা করে রাখে। তো সেই সমস্ত জায়গাগুলো খুব আইডিয়াল জায়গা, খুব আদর্শ জায়গা হয়ে দাঁড়ায় মশাদের ব্রিডিংয়ের জন্য, মানে মশাদের ডিম উৎপাদনের জন্য এবং তা থেকে বাচ্চা সৃষ্টি হওয়া। স্ট্যাগন্যান্ট ওয়াটার, ফাউন্টেন, ডিসকার্ডেড
containers, clogged drains that also have created ideal breeding places for Aedes mosquito. Aedes are the main carriers of dengue virus, increases the risk to transmit that disease to the residents or people. এছাড়াও স্ট্যাগন্যান্ট ওয়াটার অর্থাৎ স্থির জল বা জমানো জল কোনো ফেলে রাখা পাত্রে যদি জমিয়ে রাখি কিংবা কোনো বদ্ধ ড্রেনের মধ্যে যদি এরকম কোনো জমা জল থাকে, তাহলে সেগুলোও একটা আদর্শ জায়গা হয়ে দাঁড়ায় মশাদের ব্রিডিংয়ের জন্য। কি মশা? না এডিস মশা, যেহেতু এই এডিসরাই হচ্ছে ডেঙ্গি ভাইরাসের মেন বাহক এবং এরাই বৃদ্ধি করে সেই রিস্ক যেটা ট্রান্সমিট করে, মানে ছড়ায় সেই রোগটা কাদের মধ্যে? না বাসিন্দাদের মধ্যে বা লোকেদের মধ্যে। The local government should take an immediate responsibility to ensure regular waste collection from our locality. লোকাল গভর্নমেন্টকে অবশ্যই একটা দায়িত্ব নিতে হবে যাতে তারা একটা রেগুলার আবর্জনা সংগ্রহের ব্যবস্থা করে দেয় আমাদের এলাকা থেকে এবং ড্রেনেজ মেনটেন্যান্স করে, ড্রেনগুলোকে মেনটেন করে, প্রপারলি মেনটেন করার ব্যবস্থা নেয় আমাদের লোকাল গভর্নমেন্ট, তাহলে খুবই ভালো হয়। The residents should also keep their surroundings clean as the mosquitoes thrive in unclear surroundings. এছাড়া বাসিন্দাদেরও উচিত তাদের আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখা, স্বচ্ছ রাখা, যাতে কারণ মশারা সাধারণত অপরিষ্কার পরিবেশেই জন্ম নেয়। So therefore I request you to take necessary steps in this matter. I would be highly grateful if my application is granted with your earnest consideration. সুতরাং আমি আপনাকে রিকোয়েস্ট করছি যাতে আপনি এই বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন। আমি খুবই কৃতজ্ঞ থাকবো আপনার কাছে যদি আপনি আমার অ্যাপ্লিকেশনটা মঞ্জুর করেন। থ্যাঙ্কিং ইউ দিয়ে, ইয়োর সিনসিয়ারলি দিয়ে নিজের নাম, টাইটেল, অ্যাড্রেস অ্যান্ড ডেট। Thank you. If you like my video, please subscribe my channel, like and share my video. Thank you.